আজকে আমি আপনাদের একটি ব্যক্তিগত গল্প শোনাবো কিভাবে আমি একজন একাডেমিক থেকে একজন সাধারণ শিক্ষক ও নাগরিক থেকে ক্রমশ অ্যাক্টিভিস্ট এবং একজন প্রতিরোধকারী এবং একটি অথরিটেরিয়ান বা ধীরে ধীরে স্বৈরাচার হয়ে ওঠা একটি রেজিমের বিরুদ্ধে আমার ব্যক্তিগত জায়গা থেকে কিংবা কিছুটা সাংগঠনিকভাবে একটা প্রতিরোধ গড়ে তুললাম এবং সেই গল্পটা আপনাদের সামনে বলতে চাই। একটা হলো যে 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো এবং কিছুদিনের মধ্যে বলা যায় বছর খানেকের মধ্যে আমি ধীরে ধীরে দেখতে পেলাম যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কিভাবে ধীরে ধীরে অগণতান্ত্রিক হয়ে উঠছে এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এবং একটা পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের মধ্য দিয়ে তাদের নিজেদের লোকের দুর্নীতি, লুটপাট, আধিপত্য এবং ক্ষমতার চর্চার একটি পরিবেশ তৈরি করেছে। সালে যে আন্দোলনটা শুরু হয়, 2014 সালে একটা ইলেকশন ছিল এবং যুদ্ধ অপরাধীদের বিচারের যে একটা প্রক্রিয়াধীন ছিল সেই বিচারগুলো সরকার যেন মানে জামাতের সঙ্গে আঁতাত করে এক ধরনের প্রভাবিত করার চেষ্টা করছেন। সেই জায়গা থেকে আমাদের প্রতিবাদটা ছিল কাদের মোল্লার সে ভি সাইন দেখার পরে। কিন্তু যেটা হয়েছে পরে প্রথম 2-4 দিন আন্দোলনটা সরকার বিরোধী থাকলেও পরে সরকারের নানান এজেন্ট আন্দোলনের মধ্যে ঢুকে তারা আন্দোলনটাকে কুক্ষিগত করেন এবং আমরা অসহায় হয়ে লক্ষ্য করি যে একটি সরকার বিরোধী আন্দোলন বা এমন একটা আন্দোলনে আমি যুক্ত হয়েছি যে আন্দোলন আসলে সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সরকার সমর্থিত একটা আন্দোলনে আমরা বেশ কিছুদিন থাকলাম, কিন্তু এই আন্দোলনের মাঝখানেই একটি হত্যাকাণ্ড ঘটে, রাজীব হায়দার হত্যাকাণ্ড, যেটার পর থেকে আন্দোলনে একটা ভাঁটা পড়ে। প্রথম দিকে যে এক ধরনের পুরো জাতির ঐক্যবদ্ধ ব্যাপার বলে মনে হচ্ছিল সেটা পরের দিকে আর থাকেনি। তারপরে শাপলার উত্থান এবং শাহবাগ আন্দোলন পরবর্তী যে টার্গেটেড কিলিং, সেই জায়গায় আবার আমরা দেখছি যে সরকার এসব টার্গেটেড কিলিং যে হচ্ছে, ব্লগারদের নিধন করা হচ্ছে, ওই টার্গেটেড কিলিংয়ের জায়গাগুলোতে সরকার কিলারদের গ্রেফতার না করে বরং যারা ভিকটিম তাদেরকেই দোষারোপ করা শুরু করলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অনেকেই বলেছেন যে তারা ওভাবে লেখে কেন, আমরাও মুসলিম, আমাদেরও কষ্ট লাগে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কিলিং প্রসেসকে এই সরকার এক ধরনের প্রশ্রয় দিয়েছে নীরব স্টেটমেন্টের মধ্যে দিয়ে, যতদিন না পর্যন্ত যে হোলি আর্টিজানের ঘটনাটা ঘটলো তখনই কেবল আন্তর্জাতিকভাবে জিনিসটা প্রকম্পিত হয়ে উঠলো পুরো ঘটনাটা এবং সরকার তখন জঙ্গিবাদ দমনের নামে আরেক উপায়ে মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মধ্য দিয়ে সেটা দমন করার চেষ্টা করলো। এখন এই ব্লগার কিলিং বা শাহবাগ আন্দোলন পরবর্তী সময়ে পুরো বাংলাদেশের রাজনীতি একটা ভিন্ন রূপ নিল এবং এই 2014 ইলেকশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার একটি অগণতান্ত্রিকভাবে ক্ষমতা আসলে কুক্ষিগত করে এবং 2018-24 নির্বাচনে যার ধারাবাহিকতা অব্যাহত থাকে। এই যে প্রক্রিয়া, এই পুরো এরপরে 14 থেকে 24 আমরা এই পুরো সময়টাই দেখছি যে বিরোধী মত দমনের ব্যাপারে শেখ হাসিনা সরকার আরও নিষ্ঠুর হয়ে ওঠে এবং বেসিক্যালি মাঠে বিএনপির জাতীয় রাজনীতি, বিএনপির রাজনীতিকে তারা কঠোর হস্তে দমন করে, জামাতের অনেক সদস্যদের গ্রেফতার করে, অনেক ক্ষেত্রে এক্সট্রা জুডিশিয়াল কিলিংও অনেকে শিকার হন। বিশ্ববিদ্যালয়ের বাইরে যখন অভিজিৎ রায়কে হত্যা করা হলো বা বইমেলায়, আমরা রাজু ভাস্কর্যে পরদিন সকাল 10টায় একটি প্রতিবাদ সমাবেশ করা হয়। এমনকি দীপন হত্যাকাণ্ডের পরে অপরাজয় বাংলায় একই ধরনের সমাবেশ করা হয়। এই দুটি সমাবেশেই ধরা যাক যে একরকম উদ্যোক্তা হিসেবে আমি ভূমিকা রাখার চেষ্টা করেছি। যে ইভেন্ট তৈরি করা হয়েছিল সেটা অভিজিৎ রায়ের প্রতিবাদ সভায়, সেই ইভেন্টটা আমারই তৈরি করা ছিল এবং আমি আরও কয়েকজন সহ অ্যাক্টিভিস্ট মিলে এটা অর্গানাইজ করি। আমরা পরে গুম, নির্যাতন, ডিএসএ বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রবর্তন, নানান লিগ্যাল
এক্সট্রা লিগ্যাল মেথডে আওয়ামী লীগ সরকার যে দমন পীড়নের পথে গিয়েছে, আমি বরাবরই এবং আমাদের মতো অনেকেই অল্প কিছু, যদিও আমি বলেছি যে বিএনপির মতো বড় দলকে, জামাতের মতো একটি কঠোর নিয়ম কানুন এবং আদর্শ দ্বারা পরিচালিত দলকেও তারা একরকম দমন করে ফেলেছিল। এই সব ব্যক্তিগত উদ্যোগের চাইতেও আমরা একটি সংগঠন গড়ে তোলার চেষ্টা করলাম শিক্ষকদের। 2014 সালে আমরা গড়ে তুলি বা শুরু করি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। প্রথম সভাটি বা আমরা মিলিত হই, তারপর আমরা একটা সভা করি একটি পার্শ্ববর্তী ছোট হলরুমে। এভাবে আমরা 2014 সালে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক গড়ে তুলি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সেদিন 2014 সালে সেই শুরুর সভায় উপস্থিত ছিলেন। এখন এরপরে আমরা যত ধরনের ক্যাম্পাসে ছাত্রলীগের নিপীড়ন, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, 2018 সালের রোড সেফটি মুভমেন্ট, এই সবগুলো ঘটনায় আমরা আসলে শিক্ষকরা আমরা নিপীড়িতের পক্ষে থাকার চেষ্টা করেছি, তাদের সমর্থন দেওয়ার চেষ্টা করেছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং নিপীড়কদের আমরা বিরোধিতা করেছি। ক্ষমতাবান নিপীড়কদের বিরুদ্ধে আমরা সবসময় স্টেটমেন্ট দিয়েছি, মানববন্ধন করেছি, সমাবেশ করেছি এবং এভাবে আমরা সমাজে একটা ন্যায্যতা প্রতিষ্ঠার, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরেও ন্যায্যতা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। 2018 সালের 15 জুলাই শহীদ মিনারে এই কোটা সংস্কার আন্দোলনকারীদের সংহতি জানাতে গিয়ে আমরা কয়েকজন শিক্ষার্থীদের সমর্থন জানাতে গিয়ে ছাত্রলীগের হেনস্থার শিকার হই। এছাড়া আমার বিরুদ্ধে ডিএসএ এর আদি ভার্সন, যেটা 57 ধারা আইসিটি অ্যাক্টের 2013 সালে অ্যামেন্ডেড, যে 2006 সালের আইসিটি অ্যাক্ট, সেই 57 ধারায় সরকার নয়, এবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নানান বিরোধিতা করার কারণে আমি 57 ধারায় মানে মামলার শিকার হই আমারই সহকর্মী দ্বারা একই বিভাগের। যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক অন্যতম আমি প্রতিনিধি হিসাবে থাকতাম সব জায়গায়, আমার উপরে এক ধরনের বঞ্চনা শুধু না, এই ধরনের যে পুলিশের হেনস্থা, ছাত্রলীগের হেনস্থা, এইসব একের পর এক ঘটতে থাকে এবং আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নিই দেশের বাইরে এক্সপ্লোর করার জন্য, কারণ সবার মধ্যে কেমন একটা পরিবর্তন, আগেকার মানবিক সম্পর্কগুলো আর এবং পেশাগত সম্পর্কগুলো আর আগের মতো থাকছিল না। ফলে আমি 2019 সালে একটা এক্সপ্লোরেশনের মধ্য দিয়ে আমি যুক্তরাষ্ট্রে চলে আসি ভিজিটিং প্রফেসর হিসেবে। আমি হক কথা বলে কোভিডের সময় একটি সিরিজ চালু করি। সেই সিরিজে আমার সময়ের যত পাবলিক ইন্টেলেকচুয়াল, যত গুরুত্বপূর্ণ লেখক, সম্পাদক, সাংবাদিক, গুরুত্বপূর্ণ চলচ্চিত্রকার, সংস্কৃতিকর্মী অনেককেই আমি একের পর এক ধারাবাহিকভাবে ইন্টারভিউ করেছি, একটা প্রোফাইল ইন্টারভিউর মতো। সেটা একটা সিজন চলেছে এবং এখন সিজন 3 চলছে। বিশেষ করে 2024 সালের যে জুলাই অভ্যুত্থান, তারপরে বাংলাদেশকে বোঝার জন্য আমি এখন সিজন 3 পরিচালনা করছি। এখন যে জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখেছিলাম, সেখানে নানান ধরনের উপদ্রব, নানান ধরনের আমরা সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। ইউনূস সরকার, যেটা অন্তর্বর্তী সরকার, সেটাকে আমরা প্রথমে আমাদেরই সরকার মনে করেছি, কিন্তু পরে দেখা যাচ্ছে যে নানান শক্তি আওয়ামী লীগের বাদে তাদের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ হয়েছিল আন্দোলনে, তাদের মধ্যে আসলে আদর্শগত নানান ডিফারেন্স ছিল, কিন্তু একজন স্বৈরাচারকে বিতাড়নের জন্য সেটা দরকার ছিল। কিন্তু স্বৈরাচার চলে যাওয়ার পরে যে যার মতো করে আসলে নিজেদের এজেন্ডা পুশ করা শুরু করলো এই অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়ে, কিংবা নিজেই মাঠে নেমে সেগুলো বাস্তবায়ন করা শুরু করলো। আমি বিশেষ করে কন্ডেম করতে চাই সেই গোষ্ঠী যারা মাজারে হামলা করেছে, একের পর এক নারীদের উপরে হামলা করেছে, ফিজিক্যালি তাদেরকে পাবলিক প্লেসে পিটিয়েছে নারীদেরকে, যারা যথেষ্ট অবদান রেখেছেন আন্দোলনের সেই একটা অংশ। ধরা যাক যে আমাদের নেটওয়ার্কের বন্ধুরা বা বামপন্থীদের একটা গ্রুপ সবসময়ই ইসলাম বিদ্বেষী, ধরা যাক যে একজন ভিসি হিসেবে কারো নাম শোনা যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ কাজ, রাষ্ট্রীয় কাজে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে, সবাই
একটা গ্রুপ হইচই করে ওঠে, তার হল ইসলাম বিদ্বেষী। এবং এই গ্রুপটা বিশেষ করে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, আবার কট্টর সালাফি ওয়াহাবি গ্রুপগুলো, তারা পুরো আন্দোলনটাকে তারা মনে করলো নিজেদের আন্দোলন, অথবা সুযোগ সন্ধানী হয়ে পুরো আন্দোলনের সুযোগ নিয়ে তারা নিজেদের শরিয়া প্রতিষ্ঠা বা ইসলামী তথাকথিত ইসলামী শাসন প্রতিষ্ঠা কিংবা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করা শুরু করলো। এই যে মব সংস্কৃতি শুরু হয়েছে, একটা ক্যাওটিক পরিবেশ, এইটা দমন করতে আসলে ইউনূস সরকার একরকম ব্যর্থ হয়েছে এবং এক ধরনের নীরব প্রশ্রয় যেন দিয়েছে। যারা আন্দোলনে ভালো ভূমিকা রেখেছে, যেমন ধরা যাক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামিনা লুৎফা থেকে শুরু করে কামরুল হাসান মামুন, তানজিমউদ্দিন খান, হিতিয়ারা নাসরিন, এদের প্রত্যেককে আসলে নানানভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছে এবং সেটা ইসলামী ধর্মীয় গোষ্ঠী থেকে এবং পরাজিত আওয়ামী শক্তি থেকে। এইভাবে আমাদের বন্ধুরা, সহকর্মীরা এই আন্দোলনের পরে যেখানে তাদের সম্মান পাওয়ার কথা ছিল, অসম্মানিত হয়েছে। কিন্তু এটাও আরেকটা নতুন লড়াই, সে আন্দোলনে সবাই আমরা আছি, থাকবো এবং একটি গণতান্ত্রিক উদার বাংলাদেশের জন্য আমরা সবসময় লড়াই করেছি, সাম্য এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য লড়াই করেছি, সেটা অব্যাহত রয়েছে। আমরা আশা করব যে আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক উপায়ে একটি সরকার আমাদের দেশে অধিষ্ঠিত হবে এবং তারা সব মানুষের জন্য কাজ করবে। গণতান্ত্রিক যে নর্মস, চিন্তা চেতনা, অধিকারের যে ধারণাগুলো, সেগুলোকে তারা বাস্তবায়ন করবে।